আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি আমার ক্লাসের শুরুতে আমাদের প্রিন্সিপাল স্যার, শিফট ইনচার্জ স্যারদেরকে এবং যারা অনলাইন কার্যক্রমের সাথে জড়িত এবং আমার সকল সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই পেয়ে গেছো তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটার একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, সেটা তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। এর জন্য তোমাদেরকে 2টা অধ্যায় এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই 2টা অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। তৃতীয় অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে বাংলাদেশের সামাজিকীকরণ ও উন্নয়ন। যেহেতু তোমাদের গত দিনও একটা ক্লাস হয়েছে অষ্টম শ্রেণীর এবং সেইখানে তোমরা তোমাদের স্যার বুঝিয়েছেন যে সামাজিকীকরণ ও উন্নয়ন সম্পর্কে বলেছেন। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আজকে আমি তোমাদের যেটা তৃতীয় অধ্যায়, যে সংস্কৃতি ও বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন, এটা নিয়ে আলোচনা করব এবং সেই সাথে তোমাদের অ্যাসাইনমেন্টটা নিয়েও আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন এই অধ্যায়টা যদি আমরা বুঝতে যাই, তাহলে কি আমাদের প্রথমেই জানতে হবে সংস্কৃতি কী। তাহলে সংস্কৃতি হচ্ছে কি, যে সংস্কৃতি হচ্ছে মানুষ সাধারণত সমাজের মানুষের, সংস্কৃতি বলতে সাধারণত সমাজের মানুষের জীবনধারাকে বোঝায়। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এবং তার প্রয়োজনীয় চাহিদাগুলো, মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য যে সৃষ্টি করে, যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি কোনগুলোকে বোঝায়? যেগুলো দৃশ্যমান, সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, যেগুলো দেখা যায়, যেমন ঘর বাড়ি, তারপরে হচ্ছে আর কি এই যা কিছু আসবাবপত্র, তৈজসপত্র, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের যে দক্ষতা, চিন্তা ভাবনা, তারপর হচ্ছে আচার ব্যবহার, বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ, এগুলো হচ্ছে মানুষ অবস্তুগত সংস্কৃতি। সংস্কৃতি এক জায়গায় থেমে থাকে না, সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে। সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। আদিম সমাজ ছিল সরল ও শ্রেণীহীন। তখন গাছের ডালপালা আর নুড়ি পাথর এগুলোই ছিল মানুষের হাতিয়ার। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে তীর, ধনুক, বর্ষা এগুলো আবিষ্কার করতে শিখে, তখন এই যে জিনিসগুলো, এই যে নতুন নতুন হাতিয়ার তৈরি হলো, এর উপর ভিত্তি করেই কিন্তু তাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। হাঁটি হাঁটি পা পা করে মানুষ হাঁটতে শিখে, এটাকে হচ্ছে তার শারীরিক বিকাশ। ঠিক শারীরিক বিকাশ বা উন্নয়ন। ঠিক সেইভাবে যখন মানুষের ব্যবহার্য এবং ভোগের দ্রব্য এবং তার চিন্তা চেতনা পরিবর্তন হয়, সেটাকে বলা হয় সাংস্কৃতিক উন্নয়ন। তো বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের সমাজের কিন্তু একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিও পরিবর্তনশীল এবং বাংলাদেশের সংস্কৃতিও পরিবেশ পরিস্থিতি এবং যুগের সাথে তাল মিলিয়ে তার নিজেদের প্রয়োজন মেটাতে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। এই যে হস্তান্তর হয়, এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতেই সংস্কৃতির অনেক কিছুই পরিবর্তিত হয়ে যায় এবং একেই বলা হয় সাংস্কৃতিক পরিবর্তন। উন্নয়ন বলতে কি বোঝায়? সাধারণত উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু হয়ে ক্রমশ তার পরিপূর্ণতাকে বোঝায়। এই উন্নয়ন হচ্ছে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নটাকেই বলা হয় মূলত উন্নয়ন। এবং এই যে মানুষের সামাজিক উন্নয়নও হচ্ছে কিন্তু এক ধরনের সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনটা কি? সামাজিক পরিবর্তন হলো, সমাজের উন্নয়নই হচ্ছে সামাজিক পরিবর্তন। আর সামাজিক পরিবর্তন কথাটির অর্থ কি? সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন, কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। মানুষের যে কোনো জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন।
এই যে সামাজিক পরিবর্তন, দেখা যায় যে কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন ঘটে, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের সাথেও কিন্তু সমাজের উন্নয়ন, সামাজিক উন্নয়নও ঘটে থাকে। যেমন ধরো, বাংলাদেশের অনেক জায়গায় বর্তমানে কি হচ্ছে, আগে লাঙ্গল ব্যবহার করা হতো, এখন ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু একটা সংস্কৃতি, বস্তুগত সংস্কৃতির পরিবর্তন। এবং এই বস্তুগত সংস্কৃতি পরিবর্তনের কারণে কিন্তু মানুষের এই যে ট্রাক্টর ব্যবহার করার কারণে খাদ্য উৎপাদন বেড়ে গেছে, ফলে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে সাংস্কৃতিক পরিবর্তনের কারণে আবার মানুষের অর্থনৈতিক উন্নয়নও ঘটে থাকে। তো আমরা আরও কিছু ধারণা জানব সংস্কৃতি সম্পর্কে। সেগুলো হচ্ছে, যেমন ধরো, সাংস্কৃতিক ব্যাপ্তি। সংস্কৃতির কিন্তু কতগুলো ধারণা আছে সংস্কৃতি সম্পর্কে। এর মধ্যে একটি হচ্ছে সাংস্কৃতিক ব্যাপ্তি। তো সেটা কি? সাধারণত দুটি সমাজের সংস্কৃতি যখন একটি অপরটির সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে, এই কাছে আসা যত বেশি দীর্ঘস্থায়ী হবে, ততই আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান আরও বেশি হবে। বর্তমানে বিশ্বায়ন এবং প্রযুক্তির উন্নয়নের ফলে কি হচ্ছে, যে এই যে সাংস্কৃতিক আদান প্রদানটা বা সাংস্কৃতিক ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। এরপরে আরেকটা সংস্কৃতি সম্পর্কে আরেকটা ধারণা হলো সংস্কৃতায়ন। সংস্কৃতায়নটা কি? নিজ সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে কোনো সাংস্কৃতিক উপাদানকে নিজ সংস্কৃতির সাথে আত্মস্থ করার প্রক্রিয়াই হচ্ছে সংস্কৃতায়ন। যেমন ধরো, আমাদের দেশ ইংরেজদের দ্বারা প্রায় 200 বছর শাসিত হয়। এর ফলে কিন্তু দেখা যায় যে আমাদের ভাষায় ইংরেজদের অনেক ভাষাই আমাদের ভাষায় এসে মিশে গেছে। এটাই হচ্ছে সংস্কৃতায়ন। আর সাংস্কৃতিক আত্মীকরণ আরেকটা ধারণা সংস্কৃতি সম্পর্কে। সেটা কি? সেটা হচ্ছে আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে থাকে। যেমন ধরো, কেউ যদি এক পরিবেশ থেকে নিজের সংস্কৃতি থেকে আরেক সাংস্কৃতিক পরিবেশে যায়, তাহলে তাকে সে কী করবে? ওই সংস্কৃতির যে বিশ্বাস, আদর্শ, চিন্তা চেতনা আছে, সেগুলোর সাথে সে নিজেকে আত্মীকৃত হতে চেষ্টা করে। সেখানে সে গিয়ে নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করে। এটাই হচ্ছে আত্মীকরণ। তো যেমন বিয়ের পরে মেয়েরা শ্বশুরবাড়িতে যায়, তখন কিন্তু সে শ্বশুরবাড়ির নিয়ম নীতির সাথে নিজেকে আত্মীকরণ করতে চেষ্টা করে। আরেকটা ধারণা হচ্ছে সংস্কৃতির আরেকটা ধারণা হচ্ছে সাংস্কৃতিক আদর্শ। আদর্শটা কি? প্রত্যেকটা সংস্কৃতির কিন্তু একটি নিজস্ব আদর্শ আছে। এই আদর্শের কারণেই কিন্তু একটা সংস্কৃতি, এক দেশের সংস্কৃতি আরেক দেশের সংস্কৃতি থেকে পৃথক। এই আদর্শের মধ্যে কী কী বিষয় পড়ে? যেমন খাদ্য, পোশাক, তারপরে হচ্ছে যে সঙ্গীত, সাহিত্য, সব কিছুই এগুলো পড়ে থাকে কিসের মধ্যে? আদর্শের মধ্যে। প্রত্যেক দেশের সাংস্কৃতিক আদর্শ আরেক দেশের সাংস্কৃতিক আদর্শ থেকে ভিন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংস্কৃতি সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। তাছাড়া তোমাদের এই অ্যাসাইনমেন্টটা করার জন্য আরেকটা অধ্যায় হচ্ছে সামাজিকীকরণ। তো সামাজিকীকরণ সম্পর্কে গত ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা যেহেতু করা হয়েছে, তো আমি তোমাদের একটু ধারণা দিয়ে দিই শুধু, যে সামাজিকীকরণটা কি। সামাজিকীকরণ হচ্ছে যখন একটা শিশু একটা নতুন পরিবেশ পরিস্থিতির সাথে যখন একজন শিশু পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারে আস্তে আস্তে বড় হয়, তারপর সে যখন সমাজে একটু বড় হওয়ার পরে সে যখন সমাজের নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার যে চেষ্টা করে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই চেষ্টাটা সে করে থাকে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে সামাজিকীকরণ। তাহলে কি? সামাজিকীকরণ নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়াটাকেই বলা হয় সামাজিকীকরণ। যেমন আমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা যে দেওয়া হয়েছে, আমরা কিন্তু বর্তমানে একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, তাই না? এখন এই বছরটায় আমরা কোভিড-19 মতো একটা মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত, এরকম একটা নতুন পরিস্থিতিতে আমাদের করণীয় কী, সেগুলি কিন্তু এখন তোমাদের এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু। তো যেহেতু আমরা সামাজিকীকরণ আমাদের সবারই হয়েছে, সুতরাং আমরা কিন্তু নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে অবশ্যই নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো। তো আসো তাহলে আমরা এরপর অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করি।
তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আগে আমি এক উদ্দীপক দেওয়া হয়েছে এবং উদ্দীপক থেকে 4টা তোমাদের সৃজনশীল প্রশ্ন যেভাবে হয় ক খ গ ঘ 4টা প্রশ্ন। প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, তারপরে হচ্ছে প্রয়োগ, তারপরে হচ্ছে তোমাদের প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, তারপরেরটা হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে প্রয়োগ এবং শেষেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। তো আমি আগে উদ্দীপকটা তোমাদের একটু, তোমরা যে জানো, তারপরে আমি একটু উদ্দীপকটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তারপর আমরা প্রশ্ন সমাধানে যাব। উদ্দীপকটা হচ্ছে যে কোভিড-19-এর কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে, সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয়। পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে। এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের এই দুর্ভোগ লাঘব করে। এখন প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নগুলি হচ্ছে দেখো, যে প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, যেটা সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়। আমি একটু আগেও আলোচনা করেছি যে সাংস্কৃতিক আত্মীকরণ কি। এটা হচ্ছে এমন একটি আত্মীকরণ, হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে। তাহলে এটা যেহেতু একটা জ্ঞানমূলক প্রশ্ন, সুতরাং এতটুকুই আমি মনে করি যে যথেষ্ট 1 নম্বরের জন্য। তারপরে হচ্ছে খ নাম্বার, সামাজিক পরিবর্তনের 2টি উদাহরণ দাও। সামাজিক পরিবর্তন হচ্ছে কি, সমাজ কাঠামোর পরিবর্তন, তাই না? তো এবং সামগ্রিক সমাজ ব্যবস্থার সামগ্রিক পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে সামাজিক পরিবর্তনের অনেক উদাহরণ আছে, তার মধ্যে থেকে তোমরা পাঠ্য বই পড়ে এবং নিজের চিন্তাভাবনা করে 2টা উদাহরণ। আমরা যেমন অনেক কিছু বলতে পারি তোমাদের, যেমন একটু আগে আমি বললাম যে আগে আমরা লাঙ্গল ব্যবহার করতাম, কিন্তু এখন ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে, যে ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য। এটাও কিন্তু একটা সামাজিক পরিবর্তন। তারপরে হচ্ছে আগে কারোর সাথে যোগাযোগ করতে হলে বা কথা বলতে হলে তার সামনে যে অনেক দূর পথ হেঁটে যেয়ে দেখা করে তারপর কথা বলতে হতো। এখন আমরা এক দেশ থেকে আরেক দেশেও কথা বলতে পারি, যোগাযোগ রক্ষা করতে পারি মোবাইলের সাহায্যে, প্রযুক্তির সাহায্যে, তাই না? তারপরে আরও কিছু আছে, তোমরা নিজে চিন্তা করলেই পারবে সেগুলো সমাধান করতে। আচ্ছা, তারপরে যেমন আগে আমরা কি করতাম, শুধু ক্লাস করতাম এমনি, এখন আমরা কিন্তু মাল্টিমিডিয়া ক্লাস করে থাকি। তারপরে এই যে অনলাইনে তোমরা ক্লাস করছো, এগুলি সবই সামাজিক পরিবর্তনের উদাহরণ। গ নাম্বারটা দেখো, কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করো। কোভিড আক্রান্তদের জন্য তোমাদের বিদ্যালয়ের বন্ধুরা মিলে তোমরা কি করতে পারো তার একটা তালিকা প্রণয়ন করতে হবে। তো এটা তো করা অনেক সহজ তোমাদের জন্য। তোমরা একটু যদি চিন্তা করো দেখবে যে করণীয় অনেক কিছুই আছে, তাই না? এবং অনেকে করেছেও তোমরা। তো সেই জিনিসগুলোই তোমরা একে একে করে লিখে দিবে। আমি একটু বলে দিই, তারপর বাকিগুলো তোমরা নিজেরাও চিন্তা করে লিখবে। যেমন ধরো যে যারা একটি পাড়া বা মহল্লায় যদি কোনো বাড়িতে সবাই কোভিড আক্রান্ত হয়ে যায়, তখন কি হয়, সবাই ভয়ে ওই বাড়িতে কেউ যেতে চায় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু তাদের তখন এই অবস্থায় কি করা যেতে পারে? এই অবস্থায় যদি তোমরা বন্ধুরা মিলে একটা উদ্যোগ নাও যে না, যাদের বাড়িতে এরকম রোগাক্রান্ত ব্যক্তি আছে তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যদ্রব্য থেকে শুরু করে তাদের বাজার, বিভিন্ন ধরনের জিনিস, ঔষধপত্র, এগুলো যা যা লাগবে সেগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমরা। তারপরে হচ্ছে যে সবাই মিলে দুস্থদের সাহায্য করার জন্য, এক্ষেত্রে কী করতে হবে? দুস্থদের তারা এমনি সাহায্য করা যায় না। সব বন্ধুরা মিলে বা সবাই মিলে যদি একটা ফান্ড, প্রথমে একটা তহবিল গঠন করতে হবে। সেই তহবিলে কিভাবে টাকা আসবে? সেই তহবিলে প্রথমে নিজেদের জমানো টাকা অথবা নিজেদের প্রতিদিনের যে একটা হাত খরচ থাকে, পকেট মানি থাকে, সেটা জমিয়ে একটা ফান্ড করা যায় এবং সমাজে সামর্থ্যবান লোকদের কাছ থেকেও কিছু সংগ্রহ করে সেই ফান্ডটাকে শক্তিশালী করা যায়। তাহলে ওই ফান্ডের অর্থ দিয়ে কি করা যেতে পারে? যেমন ধরো মাস্ক কিনে মাস্ক বিতরণ করা যেতে পারে। তারপরে গরিবদেরকে, যারা অনেকেই আছে শুধু একেবারে নিম্নবিত্ত না,
নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের অনেকেরই কিন্তু এই সময় কাজ চলে গেছে তাদের সংসারে, তারা কিন্তু মুখে বলতেও পারছে না। তো এরকম লোক চিহ্নিত করে, এরকম পরিবারকে চিহ্নিত করে তাদেরকে খাদ্য এবং অন্যান্য সামগ্রী দিয়ে সহায়তা করা, এটাও করা যেতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছু। তারপরে যে লিফলেট বিতরণ করা যেতে পারে, সরকারি নির্দেশনা সবাই মেনে চলবে এবং কিভাবে মেনে চলতে হবে সেগুলো লিখে লিফলেটও বিতরণ করা যেতে পারে। এই ধরনের বিভিন্ন কিছু সচেতনতামূলক কার্যক্রমও গ্রহণ করা যেতে পারে। এরপর যেটা হচ্ছে তোমাদের, আমি কিছু পয়েন্ট বলছি, কিন্তু তোমরা কিন্তু আমি জানি যে আরও লিখতে পারবে, আরও অনেক কিছু লেখার আছে এগুলোতে। ঘ নাম্বার হচ্ছে উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি তার মানে কি, যে কোভিড আক্রান্ত এই কোভিড-19 সময়ে যে নতুন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি, সেই পরিস্থিতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের ভূমিকা পালন করে আসছে। তো এখন এই তথ্য প্রযুক্তি না হলে মনে হয় যে আমরা কিভাবে এই সময়টাকে, মানে এই মহামারীর সময়টাকে আমরা অতিক্রান্ত করতাম তা আমরা চিন্তাও করতে পারি না। কারণ দেখো, যে প্রথমেই যদি আমরা বলি, এই যে তোমাদের শিক্ষা ব্যবস্থা, এই সময় কিন্তু এই মহামারীর কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোটাই ভেঙে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। কারণ কি, এই যে আমরা তথ্য প্রযুক্তির কারণে, এই প্রযুক্তিগত কারণে আমরা কি করছি, যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমরা বাসায় বসে এই জুম, তারপরে হচ্ছে কি গুগল মিট, এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করে শিক্ষার্থী সবাই পাঠদান করতে পারছে এবং পাঠ গ্রহণ করতে পারছে, তাই না? সেই জন্য শিক্ষা ব্যবস্থা এখনও সেইভাবে ভেঙে পড়েনি এখনও। তারপরে তোমাদের যেটা আরেকটা বলার কথা, যে টেলিমেডিসিন, আমরা কিন্তু ঘরে বসেই, যখন এই কোভিড-19 আসার পরে ডাক্তাররাও কিন্তু অনেক ভীত হয়ে গেছে, কারণ এটা একটা ছোঁয়াচে রোগ এবং মানুষের শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, সেই জন্য সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তখন কিন্তু ডাক্তাররাও এই যে টেলিমেডিসিন সেবাটা দিয়েছে, সবাই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু ডাক্তার তাদের রোগীর চিকিৎসা সেবা দিতে পেরেছে, আর রোগীরাও উপকৃত হয়েছে। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে ধরো যে যখন কোনো আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে, সবাই কিন্তু তার বাসায় যাওয়া ছেড়ে দিয়েছে বা যাওয়া সম্ভব ছিল না। আবার অনেক সময় একই পরিবারের একজন রোগী একটা ঘরে রয়ে গেছে, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তো এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে কল করে এবং ভিডিও কলের মাধ্যমে একদিকে যেমন কথা বলতে পারছে সবাই, আরেকদিকে কিন্তু দেখতেও পাচ্ছে। সেই কারণে দূরত্বটা, যে ওই যে একজন যে আক্রান্ত ব্যক্তির যে তার যে মনটা, হীনমন্যতার সৃষ্টি হয়েছে তার মধ্যে, এটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। তাকে তার নিজের আপনজনেরা কথা বলতে পেরেছে, দেখতে পেরেছে, তারপরে অনুভূতিগুলো শেয়ার করতে পেরেছে। এগুলো সম্ভব হয়েছে কিন্তু এই প্রযুক্তির কারণে। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে বলবো ব্যবসা বাণিজ্যের কথা। ই কমার্সের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য, মানে যারা ই কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, এই সময় কিন্তু মানুষের চাহিদাগুলো তারা পূরণ করতে পেরেছে। মানুষ কি করেছে, এই সময়ে ঘরে বসেই সে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সব কিছুই অর্ডার দিয়ে, অনলাইনে অর্ডার দিয়ে একেবারে তারা বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তো এইটাও কিন্তু একটা বড় বিষয়, যে আজকে এই প্রযুক্তিগত কারণেই কিন্তু আমরা এই সুবিধাটা পেয়েছি, ঘরে বসে বাজার করার সুবিধা। আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংকিং কার্যক্রম কিন্তু আজকে কি হয়েছে, ব্যাংকিং কার্যক্রম কিন্তু আমরা ঘরে বসেই করতে পারছি। তারপরে বিকাশ, নগদ, রকেট, এগুলো ব্যবহারের মাধ্যমে টাকা লেনদেন করাও মানুষের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। এখন আর রাস্তায় বের হয়ে বা ব্যাংকে যে টাকা পয়সা লেনদেন করতে হবে তা না। তো এই সুবিধাগুলো আমরা পেয়েছি কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণেই। তো এই জন্য তোমরা এই পয়েন্টগুলো লিখবে এবং আরও কিছু বিষয় যা তোমরা জানো সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করবে, তাহলে একটা
আশা করব যে তোমরা একটা সুন্দর অ্যাসাইনমেন্ট উপস্থাপন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে তোমরা এগুলো থেকে কিছুটা জ্ঞান আহরণ করবে এবং তারপরে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।